আজকের ব্লগটা একটু বড়সড়ই হতে চলেছে, কারণ যা যা দেখেছি ডিটেলসে সব কিছু শেয়ার করব। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এসপ্ল্যানেড থেকে বেনারস আসার জার্নিটা পুরোটা, বাসে কিভাবে জার্নিটা কমপ্লিট হলো, এবং আমরা যাচ্ছি গাদওয়ালিয়া চক, এবং আসার সাথে সাথেই গাদওয়ালিয়া চকে পৌঁছানোর আগেই এখানে রোপওয়ের কাজ চলছে, এবং বাংলায় বোর্ডে লেখা দেখে সত্যি মনটা ভরে গেল। বাইরে কোনো জায়গায় এসে নিজের জায়গার যদি মানুষের সাথেই দেখা হোক বা বাংলায় লেখা দেখা হোক, তাহলে সেটা তো খুবই বড়সড় একটা ব্যাপার। তো যাই হোক, বেনারসের গদওয়ালিয়া চকে পৌঁছে এই বাবা কি রেসিডেন্সি এই হোটেলটা আমরা বুক করে রেখেছিলাম। তো এখানে এসে চেক ইন করলাম এবং ব্যাগপত্র রেখে দিয়ে আমরা এবার বেরোবো একটু ব্রেকফাস্ট করে নিতে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো বেনারস, যা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে গঙ্গা নদীর তীরে অবস্থিত বিশ্বের অন্যতম প্রাচীন জীবন্ত শহর বলা হয়, সেই শহরটাকে এক্সপ্লোর করব। মনে অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে, এবং যা এতদিন শুনেছি, ভিডিওতে দেখেছি, তা আজ নিজে যখন এক্সপ্লোর করতে চলে এসেছি, সেই ফিলটাই সত্যি অন্য রকমের। তো গাদওয়ালিয়া চক, যেটা প্রায় বলা যেতে পারে প্রাণকেন্দ্র, কারণ এর আশেপাশেই কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে। তো এইখানে মানুষের ঢল প্রচুর। এইখানেই চলে আসলাম ফেমাস কচৌরি সবজি খেতে, যেটা আমাদের পুরি সবজি। তো পুরি সবজির দোকানে এসে পুরি সবজি অর্ডার করে দিলাম, এবং সত্যি কথা বলতে পুরি আর সবজি যে খাচ্ছি, সত্যি মানে টেস্টটা অসাধারণ। আর তরকারির মধ্যে পনিরও রয়েছে, এই যে দেখাচ্ছি, দেখো পনির। এখানে দুধের আইটেমগুলো সত্যি স্পেশাল বলা যায়। আগেও শুনেছিলাম, আজ নিজেও এক্সপিরিয়েন্স করলাম। তো ফার্স্ট এখানে এসেই প্রথম আমাদের কচৌরি সবজি যেটা খেয়ে নিলাম, এবং এসে এবার ফ্রেশ হয়ে বেরোনোর পালা। তো 103 নম্বর রুম আমাদের ছিল এইখানকার। যে হোটেলটা আমরা বুক করে রেখেছিলাম, হোটেলের রুমটাই দেখতেই পাচ্ছ, সুন্দর ফলস সিলিং রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে। প্রচণ্ড গরম, যেহেতু জুনের এই গরমে আমরা এসেছি, এসি ছাড়া সত্যি থাকা মুশকিল। তো রুমে এসে এখন ফ্রেশ হওয়ার পালা, এবং ফ্রেশ হয়ে আজকে যেই প্ল্যানটা করে রাখা হয়েছে তা ভিডিওতে তোমরা দেখতেই পাবে। তো এই রুম ছিল, আর এই হচ্ছে বাথরুম। বাথরুম ওভারঅল একদম পারফেক্ট ছিল, পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকেও কোনো অসুবিধা নেই। আমি পরে তোমাদেরকে এই হোটেলের ডেসক্রিপশনটা দিয়ে দেবো। এখন আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবে, এখন বলছি না। তো এই হচ্ছে এখনকার ড্রেস, একটা টি শার্ট পরেছি আর জিন্স। তো চলো বেরোনো যাক। বেনারসে যে 4 দিন থাকবো ঠাসা প্ল্যান রয়েছে। তো আজকে ডে ওয়ানে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্ট সেরে ফ্রেশ ট্রেশ হয়ে এই বেরিয়ে পড়লাম। তো মন্দির, ঘাট, সাংস্কৃতিক ঐতিহ্য, গঙ্গা আরতি, সব কিছুর মেলবন্ধন তো এখানে রয়েইছে। আর বেনারস সম্পর্কে যতটুকু জেনেছি, তার থেকে তো শুরুর থেকেই একটা আলাদা ভক্তি, শ্রদ্ধা সব কিছু রয়েছে জায়গাটার প্রতি, এবং সেইগুলো এখন এক্সপ্লোর করার পালা। প্রচণ্ড বাইরে গরম, প্রচণ্ড গরম। এখন যাচ্ছি সারনাথ। তো সারনাথ যাওয়ার জন্যে কিভাবে যেতে হবে, হোটেলে রিসেপশনে একটু জিজ্ঞাসা করে নিলাম। তো ওনারাই বললেন গদওয়ালিয়া চক থেকে টোটো করে বেনারস জাংশন পর্যন্ত যাওয়ার কথা, এবং সেইখান থেকে নাকি সরকারি বাস চলে। কিন্তু সরকারি বাসের জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করার পর যেহেতু পেলাম না, আর প্রচণ্ড গরম, আমরা করে নিলাম একটা ক্যাব বুক। এই যে এই ক্যাবটা বুক করে নিলাম, এবং ক্যাবে এসির হাওয়া খেতে খেতে এবার সারনাথ যেইখানে যাওয়ার কথা আমরা ভেবে রেখেছি সেইখানে যাচ্ছি। এবং সারনাথ সম্পর্কে বইতে, ইতিহাস বইতে স্পেশালি প্রচুর কিন্তু আমরা সকলেই পড়েছি। তো সেই সারনাথে যাব, এবং সেইখানে কি কি রয়েছে, মিউজিয়াম রয়েছে, সব কিছুকে এক্সপ্লোর করবো। তো ভিডিওতে সাথে থাকো। তার জন্যেই আমি প্রত্যেকটা জিনিসকে সারনাথে গিয়ে যা যা দেখেছি, এবং প্রত্যেকটার ডেসক্রিপশন যতটুকু সম্ভব ভিডিওতে রাখার। তো দেখতে থাকো, যাদের যাদের ইন্টারেস্ট রয়েছে প্রত্যেকটা জিনিসকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো কথা বলতে বলতে এই পৌঁছে গেলাম সারনাথে। তো এইখানে মিউজিয়ামে ঢোকার জন্যে আলাদা করে টিকিট কাটতে হয়। টিকিট কাটার লম্বা লাইনের ওপর ভরসা না করে আমরা, পাশেই ছিল স্ক্যানার থাকাতে সত্যি যথেষ্ট সুবিধা হয়েছে। স্ক্যানার স্ক্যান করে অনলাইনেই টিকিট কেটে নিলাম, এবং
লম্বা লাইনের চক্করে না পড়ে ওই পাশের স্ক্যানারে স্ক্যান করে টিকিট কেটে নিয়ে আমরা ঢুকে পড়লাম। তো এখানে দেখতেই পাচ্ছ এন্ট্রি টিকিটের মূল্য রয়েছে 20 টাকা, ঠিক আছে। যারা ভারতের তাদের জন্য 20 টাকা, এবং যেহেতু এখানে ফরেন ট্যুরিস্টও প্রচুর পরিমাণে আসে তাদের এন্ট্রি ফি কিন্তু আলাদা। তো এভাবে টিকিট কেটে তোমরাও যদি কখনো আসো লম্বা লাইনের ওপর ভরসা না করে স্ক্যানারে টিকিট কেটে সোজা ভেতর দিকে চলে যেতে পারো। আর এইখানে কিন্তু টাইমিং রয়েছে, বিকেল 5টা পর্যন্ত ঢোকা যায় এবং তারপর কিন্তু বন্ধ করে দেওয়া হয় গেট। এই চত্বরের মধ্যে প্রচুর রয়েছে স্টল, যেখানে বুদ্ধ মূর্তি থেকে শুরু করে হাতের বিভিন্ন তৈরি জিনিসপত্র রয়েছে, পছন্দ মতো তোমরা কিনে নিতেই পারো। তো আমরা এখানে ঘুরে ঘুরে বুদ্ধ মূর্তি যা পছন্দ হলো 1-2 কিনলাম এবং তারপরেই চলে আসলাম এই মন্দিরে, যা হলো শ্রী দিগম্বর জৈন মন্দির। তো এর ভেতরেই রয়েছে ধামেক স্তূপ। তো ধামেক স্তূপ যাওয়ার আগে এইখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে একটু ভক্তি ভরে প্রণাম সেরে আসলাম। এবং সত্যি কথা বলতে জায়গাটিতে এসে মানে শান্তি কাকে বলে, চারিদিকের এত কোলাহলের মাঝখানেও এই জায়গাটি একেবারে শান্তির প্রতীক বলা যেতে পারে। তো শ্রী দিগম্বর জৈন মন্দিরে ঢুকে এখানকার ব্যবস্থা বেশ ভালো। এখানে ঢুকে প্রথমেই পা ধোয়ার ব্যবস্থা রয়েছে, তো পা ধুয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। এবং এখানে ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা রাখা হয়েছে, কারণ যা গরম পড়েছে বাইরে, জল ছাড়া সত্যি থাকা মুশকিল। তো এখানে এসে পা ধুয়ে এই যে এইখানে জল খাওয়ার ব্যবস্থা রয়েছে, ঠান্ডা জল মাটির কলসিতেও রাখা রয়েছে এবং মেশিনও রয়েছে। আর এই যে বললাম পা ধুয়ে মন্দিরে প্রবেশ করা, তো পা ধুয়ে এইখানে এই মন্দিরে প্রবেশ করে একটু কিছুক্ষণ বসে থাকলাম। আর তারপর বেরিয়েই এইখানে পায়রা এবং টিয়া পাখি দেখে সত্যি মনটা ভরে গেল। তো এই হচ্ছে টোটাল মন্দির চত্বরটা। তারপর সেইখান থেকে বেরিয়ে আমরা পাশে মানে পরপর অনেকগুলো কিন্তু এরকম মন্দির রয়েছে। সারনাথ, যা বারাণসী থেকে 10 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত একটি প্রধান বৌদ্ধ তীর্থক্ষেত্র বলা যায়। এখানেই গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর তার প্রথম ধর্মোপদেশ দেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, যা আমরা সকলেই জানি। বুদ্ধের জীবনের 4টি প্রধান পবিত্র স্থানের অন্যতম এটি একটি। বুদ্ধ তার 5 শিষ্যকে নিয়ে এখানেই প্রথম বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন এবং সেই 5 শিষ্যর নাম কিন্তু এই পরপর এইখানে লেখা ছিল, যা তোমরা ভিডিওতে দেখতে পেলে। এবং সেইখান থেকে আমরা সোজা চলে যাই এইখানকার ডিয়ার পার্কে। তো ডিয়ার পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে, আর এই যে এই জায়গাটা কিন্তু আমরা ইতিহাস বইতে এই স্তম্ভটা আমরা দেখে থাকি বা দেখি। তো এগুলো দেখে সত্যি ইতিহাস বইয়ের কথাই বারবার মনে পড়ে যাচ্ছিল। তো এগুলো কিছুটা দেখা কমপ্লিট করে আমরা দুপুরের খাওয়ার জন্য, লাঞ্চের জন্য ঢুকে পড়ি একটা রেস্টুরেন্টে। এই চত্বরের মধ্যেই এই রেস্টুরেন্টটা ছিল। তো এখানে এসে মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিই একটা থালি, যা হচ্ছে ভেজ থালি। আর যেমনটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এইখানে আসার পর যেহেতু ধর্মক্ষেত্র, তো আমরা এইখানে আমি ভেবেই রেখেছিলাম যে ভেজ থালি খাবো প্রত্যেক দিন। তো এইখানকার ভেজ থালি এই 150 টাকার রয়েছে, 200 টাকার রয়েছে। তো ভেজ থালি অর্ডার করে দিলাম, আর এই ভেজ থালি 15 মিনিটের মধ্যেই সার্ভ করলো। প্রত্যেকটাই গরম ছিল খাওয়ার, আর খাওয়ারগুলো সত্যি কথা বলতে টেস্ট
সত্যিই খুব সুন্দর ছিল, অসাধারণ। প্রাইস হিসেবে খাবারটা যথেষ্টই ভালো ছিল এবং খাবার সেরে মুখশুদ্ধি নিয়ে বাইরে বেরিয়ে পড়তেই যেই পরিমাণে গরম ছিল, বাইরের আবহাওয়া পুরোপুরি চেঞ্জ। বাইরে একটা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। আমি ভাবলাম এখনই বোধহয় বৃষ্টি না নেমে যায়, তাহলে আবার ঘোরাটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, কিছুক্ষণ হাওয়া দিয়ে বাইরের ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ, হাওয়া প্রচুর পরিমাণে শুরু হয়েছে। তো প্রচণ্ড ঝোড়ো হাওয়াতে বাইরের ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। এখন ঘুরেও কটা বাজে? মানে মজা পাওয়া যাবে। 1 ঘন্টা তো সেই পরিমাণে গরম যেটা ছিল সেটা আর নেই। তো এবার আমাদের যাওয়ার পালা মিউজিয়াম। এবং আমরা যে টিকিটটা কেটে রেখেছি, সেই টিকিটটা কাটার পর আমরা চারিদিকের যে মন্দিরগুলো রয়েছে সেগুলোই ঘুরে বেরিয়ে দেখলাম এতক্ষণ। কিন্তু মিউজিয়ামের টাইম যে 5টা অবধি রয়েছে, সেই মন্দিরগুলো দেখতে এবং খাবার খেতে খেতে আমাদের প্রায় 4:15 বেজে গেছে। তাই আমরা দৌড়ে দৌড়ে এসে ঢুকলাম। 5টা অবধি এই মিউজিয়ামটা খোলা থাকে। তো এসে আমরা স্ক্যানারে যেহেতু টিকিট কেটেই রেখেছিলাম, টিকিটটা শো করিয়ে এই এন্ট্রি দিয়ে ঢুকে পড়লাম। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস যা আমি বলছিলাম যে এক্সপ্লোর করব, তো এইখানেই কিন্তু এই জায়গাটাতেই একটু ভিডিওটা লেন্দি হয়েছে, যেহেতু প্রত্যেকটা এই মিউজিয়ামে যে স্তম্ভগুলো রয়েছে বা যা এক্সক্যাভেশনে পাওয়া গিয়েছে সবগুলো এই পাশে পাশে ডেসক্রিপশন লেখা রয়েছে, সবগুলোই আমি একটু একটু করে ক্যাপচার করেছি। তো যাদের যাদের ইন্টারেস্ট রয়েছে, আশা করি সকলেরই এটা যথেষ্ট ভালোই লাগবে। প্রত্নস্থল থেকে পাওয়া পুরাকীর্তি রাখার জন্য 1904 সালে সরকার সারনাথে খননকৃত স্থান সংলগ্ন একটি জাদুঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়। ভারতে তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক স্যার জন মার্শালের উদ্যোগেই এই জাদুঘর তৈরি হয়। পরিকল্পনাগুলি ভারত সরকারের তৎকালীন পরামর্শদাতা স্থপতি জনাব জেমস রামসন তৈরি করেছিলেন। ভবনটি 1910 সালে পুরাকীর্তিগুলিকে তাদের সঠিক দৃষ্টিকোণে রাখা, প্রদর্শন এবং অধ্যয়ন করার জন্য সম্পন্ন হয়েছিল। ভবনটি পরিকল্পনায় একটি মঠের অর্ধেক গঠন করে। এই জাদুঘরটির বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, জাদুঘরে 5টি চিত্রশালা এবং 2টি বারান্দা রয়েছে, যা সারনাথে পাওয়া খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী পর্যন্ত পুরাকীর্তি প্রদর্শন করে। সারনাথে অসংখ্য গৌতম বুদ্ধ ও বোধিসত্ত্ব মূর্তি এবং অন্যান্য প্রাচীন ধ্বংসাবশেষ সমন্বিত ভাস্কর্য, নিদর্শন এবং অট্টালিকার সমৃদ্ধ সংগ্রহ পাওয়া যায়। বৌদ্ধ শিল্পের সর্বোত্তম নমুনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ এই জাদুঘরে রাখা হয়েছে, যা আমরা এখন দেখতে পাচ্ছি। এই মিউজিয়ামটিতে 6832টি ভাস্কর্য ও প্রত্নবস্তু রয়েছে। এই জাদুঘরের একক সর্বাধিক বিখ্যাত প্রদর্শনী হল অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষ। এছাড়াও সারনাথে জাদুঘরে অন্যান্য বৌদ্ধ নিদর্শনের সংগ্রহও রয়েছে। দেখার মতো জিনিসগুলির মধ্যে রয়েছে 5ম শতাব্দীর গৌতম বুদ্ধের একটি ভাস্কর্য। ভাস্কর্যটিতে দেখা যায় গৌতম বুদ্ধ আড়াআড়িভাবে বসে আছেন, গভীর ধ্যানে, চোখ নিচু রেখে, এবং তার মাথার চারপাশে একটি আভা রয়েছে। এছাড়াও বোধিসত্ত্বদের বেশ কয়েকটি চিত্র অনুসন্ধানের যোগ্য। অন্যান্য বৌদ্ধ দেহাবশেষের মধ্যে একটি জীবন আকারের স্থায়ী বোধিসত্ত্ব এবং পদ্মসহ বোধিসত্ত্বের একটি সূক্ষ্ম চিত্র রয়েছে।
এবং আরও একটি ব্রোঞ্জের ভাস্কর্য রয়েছে যা বোধিসত্ত্বকে একাধিক বাহুসহ দেখায়। সারনাথ জাদুঘরে মৌর্য, কুষাণ এবং গুপ্ত যুগের চিত্র এবং ভাস্কর্যের সংগ্রহও রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সারনাথে পাওয়া প্রাচীনতম বুদ্ধ মূর্তি এবং নবম দশক থেকে 12 শতাব্দীর হিন্দু দেবদেবীর অনেক মূর্তি। এই যে অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভশীর্ষ, এটি বেলে পাথরের তৈরি অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভশীর্ষ, যা মূলত 250 খ্রিস্টপূর্বাব্দে সারনাথের একটি অশোক স্তম্ভের উপরে নির্মিত হয়েছিল। এখানকার প্রধান সংগ্রহগুলোর মধ্যে যা আমরা ইতিমধ্যেই দেখে নিলাম, বুদ্ধমূর্তি যা দাঁড়িয়ে রয়েছে, খোদিত রয়েছে দ্বিতীয় কুমারগুপ্তের রাজত্বকালে 474 খ্রিস্টাব্দে, 154 গুপ্তাব্দে অভিয়মীর উপহার সারনাথ জাদুঘর। আরও রয়েছে সংগ্রহগুলোর মধ্যে যা বালা বোধিসত্ত্ব, বুদ্ধ তার প্রথম ধর্মাপদেশ প্রচার করেছেন গুপ্তযুগে, 5ম শতাব্দীর বুদ্ধ, সারনাথের রাজধানী, বুদ্ধ একটি ছাতার নিচে দাঁড়িয়ে, যেখানে খোদিত রয়েছে দ্বিতীয় কুমারগুপ্তের রাজত্বকালে 154 গুপ্তাব্দে অভিয়মীর উপহার, সারনাথে এক বিদেশির মূর্তি। তো এই সংগ্রহগুলো আমরা ইতিমধ্যেই দেখলাম এবং এইখানে এই অলংকার যেগুলো এখন আমরা দেখছি ভিডিওটিতে, সেগুলো কিন্তু সোনার অলংকার, স্বর্ণ অলংকার। এগুলো দেখে এতটাই ভালো লেগেছে, আমি অনেকক্ষণ জুম করে করে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ক্যাপচার করেছি। সত্যি মানে দেখে সেই ইতিহাস বইয়ের কথা তো বারবারই মনে পড়ে যাচ্ছিল, আর সচক্ষে দেখার যে আনন্দ এবং সেইগুলোকে ভিডিওতে ক্যাপচার করে রাখা, তার জন্য সময়ের দিকে আর খেয়াল করিনি। যতটাই সময় লাগুক এগুলো সব ক্যাপচার হয়ে থাক, এবং যখনই দেখবো বা তোমাদেরকে এই যে দেখাচ্ছি অনেকটা ডিটেলসে, সত্যি খুব ভালো লাগছে। তো এই হচ্ছে স্বর্ণ অলংকার যা এখানে পাওয়া গিয়েছিল। গ্লেজ দেখতেই পাচ্ছ, মানে পিওর সোনা যাকে বলে সেই স্বর্ণ অলংকার এইখানে সাজিয়ে রাখা রয়েছে। আর যেমনটা আমরা বললাম যে আমরা একেবারে লাস্ট মোমেন্টে এসে ঢুকেছি, কিন্তু প্রত্যেকটা কর্নার ক্যাপচার করেছি এবং প্রত্যেকটা জিনিস যা যা রয়েছে যতটা ডিটেলসে সম্ভব দেখেছি এবং যতটা বোঝা সম্ভব বোঝার চেষ্টা করেছি এবং ভিডিওতে ক্যাপচার করেছি, যা এখন তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো মিউজিয়ামের ভেতরে ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল, প্রত্যেকটা জিনিস দেখাও হয়ে গিয়েছে। তো এই হচ্ছে মিউজিয়ামের বাইরেটা, অনেকটা জায়গা নিয়ে আর খুব সুন্দরভাবে সাজানো। আর এই আমাদের জাতীয় পতাকা উড়ছে হাওয়ায়, সুন্দর দৃশ্য। আর একটু আগেই যে বললাম চারিদিকে খুব সুন্দর একটা হাওয়া শুরু হয়েছে, যার জন্য গরমের আর কিছু বোঝা যাচ্ছে না। এই আর্কিওলজিক্যাল মিউজিয়াম সারনাথ, তো যথেষ্ট সুন্দর একটা পরিবেশ যা উপলব্ধি করলাম, ভেতরে গিয়ে দেখলাম। এবং আরও একটা জিনিস দেখার বাকি রয়েছে, যেটাও টিকিট কেটে ঢুকতে হয়। এই যে, তো এখানেও আমরা স্ক্যানারে টিকিট কেটে ঢুকে পড়ি। এটারও টাইমিং রয়েছে 6টা পর্যন্ত। তো মিউজিয়াম দেখে এসে এখানে স্ক্যানারে টিকিট শো করিয়ে আমরা ঢুকে পড়লাম। তো এর মধ্যেই রয়েছে ধামেক স্তূপ, চৌখণ্ডী স্তূপ, অশোক স্তম্ভ, মূলগঞ্জ কুটি বিহার। তো এই যতগুলো জিনিস রয়েছে, ধামেক স্তূপ স্পেশালি, তো এই সবগুলো জিনিসই কিন্তু এই চত্বরের মধ্যে রয়েছে। এটার জন্য আলাদা টিকিট কাটতে হয়। তো টিকিট কেটে আমরা অলরেডি ঢুকে পড়েছি।
তো এন্ট্রান্সের শুরুতেই এইখানে এই যে লেখাগুলো রয়েছে যা তোমাদেরকে দেখাচ্ছি, তো এইখানে সব থেকে আকর্ষণীয় ধামেক স্তূপ, যেটি সারনাথের সবচেয়ে উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভ। ঐতিহাসিক স্থানটিতেই বুদ্ধ তার প্রথম 5 শিষ্যকে ধর্মশিক্ষা দিয়েছিলেন। তো সেই ধামেক স্তূপের দিকেই আমরা প্রথমে যাচ্ছি। এই হচ্ছে স্তূপা, যেটার সামনে আমরা এখন ঘুরলাম, খুবই সুন্দর। এবার সারনাথে এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে ইতিহাস বইতে পড়া সেই কথাগুলোই বারবার করে মনে পড়ে যাচ্ছিল। সারনাথের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্ব, বোধগয়ায় বোধি বা জ্ঞান লাভের পর বুদ্ধ সারনাথের হরিণ উদ্যানে তার প্রথম 5 সঙ্গীকে ধর্মশিক্ষা দেন। ঐতিহাসিক এই ঘটনাকেই আমরা ধর্মচক্র প্রবর্তন নামে জানি। সারনাথে বুদ্ধের প্রথম 5 শিষ্য সন্ন্যাস গ্রহণ করেন এবং এর মাধ্যমে প্রথম বৌদ্ধ সংঘ বা সন্ন্যাসী সম্প্রদায়ের সৃষ্টি হয়। মৌর্য সম্রাট অশোক সারনাথে বেশ কয়েকটি স্তূপ বা স্তম্ভ নির্মাণ করেছিলেন। বিখ্যাত ধামেক স্তূপ, যা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। তারপরে এইটা হচ্ছে পঞ্চায়েত মন্দির, যা এখন ভিডিওতে আমরা সকলেই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পঞ্চায়েত মন্দির। এবং অন্যান্য আকর্ষণ যা রয়েছে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছাড়াও রয়েছে চীনা মন্দির, মূলগন্ধকুটি বিহার যা আমরা দেখলাম, এবং জাপানি মন্দির। তারপরে এখানে রয়েছে অ্যাসপিডাল চৈত্য। এই জায়গাটার ঐতিহাসিক যে একটা ব্যাপার এতটাই সুন্দর, মানে তখন থেকে ঘুরে যাচ্ছি, মানে প্রত্যেকটা জিনিস না দেখলেই মিস করে যাব এরকম একটা ব্যাপার। তো আজকে আরও একটা মানে গঙ্গা আরতি যেটা, সেটা আজকেই দেখার প্ল্যান প্রথমে করা হয়েছিল, কিন্তু এইখানেই এতটা টাইম লেগে গেল, এতটা বড় এরিয়া। তো দেখতেই পাচ্ছ, যদিও ভিডিওতে তোমরা তো অতটা লেন্দি করে তোমাদেরকে দেখাচ্ছি না, কিন্তু এত সুন্দর জায়গাটা আর ঐতিহাসিক যে প্রত্যেকটা কোনায় কোনায় ব্যাপার লুকিয়ে রয়েছে, সেটা দেখতেই অনেকটা সময় লেগে যাচ্ছে আর খুব ভালোও লাগছে। আরেকটা কথা, বাইরে তো প্রচণ্ড গরম, আর কিছুক্ষণ আগে তোমরা দেখতেই পেলে আমরা খেয়ে দিয়ে যখন বেরোলাম প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হলো। আর জায়গাটাতে চারিদিকে এত গাছ রয়েছে আর এত সুন্দর হাওয়া, মনেই হচ্ছে না এখানে গরম। মানে
যেরকম আগে প্রচণ্ড ঘামছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত, এখন একটুও ঘামটাম নেই, বেশ ভালোই লাগছে জায়গাটা। আর চারিদিক দিয়ে গাছে ঘেরা, তো মানে একটা আলাদাই পরিবেশ। এখনই মোবাইলে একটা মেসেজ আসলো যে আগামী 3 ঘন্টার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি বেনারসে হবে। তো যাই হোক, আমাদের এই পোর্শনটা তো ঘোরা হয়ে গেল। এখন যদি সত্যি 3 ঘন্টার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, তাহলে তো আর অন্য কোথাও মনে হচ্ছে না আজকে যাওয়া যাবে। দেখা যাক কী হয়। এক্ষুনি সবেমাত্র একটা অ্যালার্মের মতো বেজে উঠলো ফোনে, আর মেসেজ আসলো। যাই হোক, অ্যালার্ট সিস্টেমটা বেশ ভালোই লাগলো। হঠাৎ করে যতজন আশেপাশে ছিল সবার একসাথে একটা অ্যালার্ম বেজে উঠলো, তো সবাই চমকে গেছে। তারপরে দেখে মোবাইলে মেসেজ। ঠিক আছে, এখান থেকে বেরোনো যাক। এই জায়গাটা তো পুরোটাই বেশ ভালোই এক্সপ্লোর করলাম। প্রায় 3-3.5 ঘন্টা মতো সময় লাগলো টোটালটা ঘুরে দেখতে। আর ওয়েদার কেমন থাকে তার উপর নেক্সট প্ল্যান। তো এখন যাচ্ছি আমরা ক্যাব বুক করে হোটেলের দিকে। তো নেক্সট ব্লগে পুরোটাই দেখতে পাবে। আর এখানে আসলে কাশি চাট ভান্ডার, যেটা আমাদের যাতায়াতে পড়তো, এখান থেকে চাট খেয়ে আমরা হোটেলে যাচ্ছি। হ্যাঁ।